নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব সুন্দরপুর গ্রামের এক পরিবারের গল্প। গল্পের প্রধান চরিত্র বিকাশ। বিকাশের প্রথম স্ত্রী রীনা খুব শান্ত, বাধ্য এবং সংসারী মেয়ে। কিন্তু বিয়ের 5 বছর কেটে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান হয়নি। বিকাশের মা শকুন্তলা দেবী এই নিয়ে সবসময় রীনাকে খোঁটা দিতেন এবং শেষে জোর করে বিকাশের দ্বিতীয় বিয়ে দেন। বিকাশের দ্বিতীয় স্ত্রীর নাম টিনা। টিনা শহরের মেয়ে, খুব অহংকারী এবং রূপের গরিমা তার চোখে মুখে। আসুন দেখি দুই সতীনের এই সংসারে কি কি ঘটনা ঘটে। ওরে বিকাশ, আমি আর কতদিন এই মুখ পড়া সমাজের কথা শুনবো বলতো? তোর বাবা মারা যাওয়ার সময় কথা দিয়েছিলাম, তোর ছেলে পুলে হলে তবেই আমি নিশ্চিন্তে চোখ বুঝব। কিন্তু ওই অলক্ষণে রীনাকে ঘরে এনে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। 5-5টা বছর কেটে গেল, একটা মরা ইঁদুরও পেটে ধরল না মেয়েটা। না, আমি আর কোনো কথা শুনব না। তোকে আমি আবার বিয়ে দেব। আমার বংশের বাতি জ্বালাতে একটা তো কাউকে চাই। মা, তুমি এসব কি বলছো? রীনা তো কোনোদিন তোমার মুখে মুখে তর্ক করেনি। দিনরাত কলের বলদের মতো খাটে। আর সন্তান হওয়া না হওয়া কি মানুষের হাতে আছে? এটা তো ভগবানের ইচ্ছা। আমি ওকে কি বলে বোঝাবো? মা ঠিকই বলেছেন গো, আমার পোড়া কপাল। আমি তোমাদের এই বাড়ির বংশধর দিতে পারিনি। তুমি কেন মায়ের মনে কষ্ট দেবে? তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু এই বাড়ির এক কোণে একটু আশ্রয় চাই। আমাকে তোমরা তাড়িয়ে দিও না। আমি এই বাড়ির দাসী হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। রীনার এই আত্মত্যাগের পর মায়ের জেদে বিকাশ শহরের মেয়ে টিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। টিনা বাড়িতে পা দিয়েই বুঝতে পারল এখানে তাকে রাজত্ব করতে হবে এবং রীনাকে চাকরানী বানিয়ে রাখতে হবে। শুরু হলো দুই সতীনের সংসার। বিয়ের কয়েক মাসের মধ্যেই টিনা তার আসল রূপ দেখাতে শুরু করল। সে সারা দিন সেজেগুজে বসে থাকত আর রীনাকে দিয়ে বাড়ির সব কাজ করাত। বিকাশ টিনার রূপের মোহে এতটাই অন্ধ ছিল যে সে রীনার কষ্ট চোখেও দেখত না। এই রীনা, বলি নবাবজাদির মতো রান্নাঘরে বসে আছিস যে? আমার সকালের চাটা কি তোর বাবা এসে করে দিয়ে যাবে? আর শোন, আজ কিন্তু আমার সব দামি সিল্কের শাড়িগুলো ভালো করে সাবান দিয়ে কাচবে। একটুও যদি দাগ থাকে তবে তোর ওই মুখ আমি ইস্ত্রি দিয়ে পুড়িয়ে দেব। এমনিতেই তো সন্তান হয় না, অপয়া একটা মেয়ে মানুষ। তার উপর আবার যদি কাজে ফাঁকি দিস তবে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। দিদি ভাই, তুমি রাগ করো না, আমি এক্ষুনি তোমার চা নিয়ে আসছি। আর তোমার শাড়িগুলো আমি খুব যত্ন করে ধুয়ে দেব। তুমি একটু বসো। ন্যাকামি রাখ তোর। দিদি ভাই, তোর মতো একটা গাইয়া ভূত আমার বোন হতে যাবে কোন দুঃখে? আমি হলাম এই বাড়ির আসল মালকিন। বিকাশ আমাকে ভালোবেসে বিয়ে করেছে। তুই তো বাতিল মাল। যা, চোখের সামনে থেকে দূর হ। কি হলো টিনা? সকাল সকাল এত চিৎকার করছো কেন? রীনা, তুমি টিনাকে রাগিয়ে দিচ্ছ কেন? জানো তো ওর শরীরটা ভালো নেই, ওকে একটু শান্তিতে থাকতে দাও না। না গো, আমি তো কিছু বলিনি। আমি চা বানাচ্ছিলাম। দিদি ভাইয়ের চা দিতে একটু দেরি হয়ে গেল বলে। ওগো, শুনছো? তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে দূর করো তো। সারাদিন আমার নামে শুধু তোমার কাছে নালিশ করে। আমি ওকে দিয়ে একটু কাজও করাতে পারি না। ও শুধু আমার উপর হিংসে করে। তুমি যদি ওকে এই বাড়িতে রাখো, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি। আরে না না, তুমি কেন যাবে? রীনা, তুমি টিনার সব কথা শুনে চলবে।
ওকে কোনো কষ্ট দেবে না, মনে থাকে যেন। এভাবেই দিনের পর দিন রিনা নীরবে টিনার সব অত্যাচার সহ্য করতে লাগল। শকুন্তলা দেবীও টিনার ভয়ে চুপ থাকতেন। কিন্তু কথায় আছে না, অহংকার পতনের মূল। একদিন হঠাৎ বিকাশের ফ্যাক্টরিতে আগুন লেগে সব ভস্মীভূত হয়ে গেল। ব্যাংক থেকে নেওয়া বিশাল ঋণের চাপে বিকাশ একেবারে পথে বসল। এই চরম মানসিক আঘাতে বিকাশের ব্রেন স্ট্রোক হল এবং তার শরীরের ডান দিকটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেল। টিনা, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? আমার খুব কষ্ট হচ্ছে, একটু জল দেবে? সারাক্ষণ শুধু ঘ্যান ঘ্যান করবে না তো। আমি তোমার এই পঙ্গু শরীর নিয়ে আর থাকতে পারবো না। তোমার তো সব শেষ, ফ্যাক্টরি শেষ, টাকা শেষ। আমি কি এখানে তোমার সেবা করে আর মানুষের এঁটো বাসন মেজে জীবন কাটানোর জন্য এসেছিলাম নাকি? আমার যৌবন আছে, রূপ আছে। আমি চললাম আমার বাপের বাড়ি, আমাকে ভুলে যেও। বৌমা, তুমি এমন সময়ে আমার ছেলেটাকে ছেড়ে যেও না। ও তো তোমাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছিল, তোমার সব কথা শুনেছে। আজ বিপদের দিনে তুমি ওকে ফেলে চলে গেলে ও যে মরে যাবে মা। সরুন তো বুড়ি, বেশি নাটক করবেন না। যখন টাকা ছিল তখন ভালোবেসেছিলাম, এখনও একটা জ্যান্ত লাশ। ওর সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমি চললাম। টিনা চলে যাবার পর বিকাশ এবং তার মা বুঝতে পারল তাদের কত বড় ভুল হয়েছিল। বিছানায় শুয়ে শুয়ে বিকাশ অঝরে কাঁদতে লাগল। ঠিক তখন যে রিনাকে তারা সারা জীবন অবহেলা করেছে, সেই রিনা এসে বিকাশের হাত ধরল। তুমি ভেবো না গো, আমি তো আছি। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, তুমি সেরে উঠবে, দেখো। রিনা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কোনো মূল্য বুঝিনি, বাইরের রূপ দেখে ভুলেছিলাম। আজ আমার এই অবস্থায় আমাকে একা ফেলে চলে গেল। চুপ করো, এখন ওসব কথা বলার সময় নয়। তোমাকে আগে সুস্থ হতে হবে। এরপর শুরু হলো রিনার জীবনযুদ্ধ। নিজের বিয়ের সামান্য কিছু গয়না বেচে বিকাশের চিকিৎসার খরচ জোগাল সে। সকাল থেকে রাত পর্যন্ত অন্যের বাড়িতে সেলাইয়ের কাজ করে আর বাড়ি ফিরে স্বামীর সেবা করে। রিনার দিনরাতের অক্লান্ত সেবা, মালিশ আর ওষুধে ধীরে ধীরে বিকাশের শরীরে সাড়া ফিরতে লাগল। দীর্ঘ 1 বছর পর বিকাশ নিজের পায়ে আবার দাঁড়াতে সক্ষম হল। রিনার জমানো টাকা দিয়ে সে ছোট একটা মুদির দোকান খুলল এবং আবার নতুন করে জীবন শুরু করল। বিকাশ আবার নিজের পায়ে দাঁড়িয়েছে এবং তাদের সংসারে আবার সুখ ফিরেছে শুনে টিনা একদিন হঠাৎ আবার তাদের বাড়িতে এসে হাজির হল। ওগো, আমি ফিরে এসেছি। তুমি কেমন আছো? জানো, বাপের বাড়িতে আমার একটু মন টিকছিল না। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। এবার আমি তোমার সাথেই থাকবো চিরকাল। থেমে যাও টিনা, আর এক পাও ভেতরে আসবে না। তুমি এখানে কি অধিকার নিয়ে এসেছো? যখন আমার সব কিছু শেষ হয়ে গিয়েছিল তখন তো তুমি আমাকে জ্যান্ত লাশ বলে ফেলে রেখে চলে গিয়েছিলে। সেদিন যদি এই রিনা আমার পাশে না থাকতো তবে আজ এই বিকাশকে তুমি দেখতে পেতে না। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম। আমি তো তোমারই স্ত্রী। স্ত্রী? তুমি কোনো দিন কারো স্ত্রী হতে পারোনি টিনা। তুমি ছিলে শুধু টাকার দাসী। আর রিনা, সে আমার স্ত্রী নয়, সে আমার দেবী। তার পায়ের ধুলো নেওয়ার যোগ্যতাও তোমার নেই। আমার অন্ধ চোখ আজ খুলে গেছে। আমি বুঝেছি বাইরের চামড়ার সৌন্দর্য একদিন নষ্ট হয়ে যায়,
কিন্তু মনের সৌন্দর্য সারা জীবন বিপদে মানুষকে আগলে রাখে। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন এই বাড়ির ছায়া মাড়াবে না। একদম ঠিক কথা। তুই একটা কাল নাগিনী, আমার সোনার সংসারে তুই আগুন লাগিয়েছিলি। বেরো আমার বাড়ি থেকে। টিনা অপমানিত হয়ে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পারল তার অহংকার আর লোভই তার এই দুর্গতির কারণ। অন্যদিকে বিকাশ রিনার হাত শক্ত করে ধরে তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে মানুষের বাইরের রূপ বা চাকচিক্য দেখে তাকে বিচার করা উচিত নয়। রূপ সাময়িক, কিন্তু মানুষের গুণ এবং ভালো চরিত্র চিরস্থায়ী। বিপদের সময় যে মানুষটি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, সেই হল সত্যিকারের আপনজন। অহংকার আর লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর সততা ও ভালোবাসা মানুষকে সব বিপদ থেকে উদ্ধার করে।